সো রিসেন্টলি একটি স্টেটমেন্ট এসেছে, আই উইল ডিস্ট্রয় মোদি। আর এই বক্তব্যের জবাব যেভাবে এস জয়শঙ্কর দিয়েছেন সেটা সত্যি দেখার মতো। কারণ আমার মনে হয় ভারতের বিরুদ্ধে যে লড়াইটা চলছে সেটা ট্যাঙ্ক নিয়ে সীমান্ত পেরিয়ে আসা কোনো যুদ্ধ নয়, এটা ফাইটার জেট বা এয়ারক্রাফট ক্যারিয়ারের যুদ্ধও নয়। এরা অন্য অস্ত্র ব্যবহার করছে, এরা নিয়ে আসছে ডলার, এরা নিয়ে আসছে সোশ্যাল মিডিয়া, এরা নিয়ে আসছে ন্যারেটিভস, এরা নিয়ে আসছে ডেটা। আর সেই ডেটাই ব্যবহার করা হচ্ছে ভারতের বিরুদ্ধে। দেখুন, পৃথিবীতে সবসময় যুদ্ধ যে বন্দুক দিয়েই হবে তার কিন্তু কোনো মানে নেই। কিছু যুদ্ধ হয় মানুষের মনের ভেতর থেকে, কিছু যুদ্ধ হয় ইনফরমেশন স্পেসে, আর ঠিক সেই ধরনের একটা শ্যাডো ওয়ার বহুদিন ধরে চালানো হচ্ছে। কিছু যুদ্ধ হয় মানুষকে ম্যানিপুলেট করে, আর টার্গেট হচ্ছে বিশ্বের সবথেকে বড় ডেমোক্রেসির ভিতটাকেই নাড়িয়ে দেওয়া, এই দেশের সোশ্যাল ফেব্রিককে দুর্বল করা, এই দেশের মানুষকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া। এবং সবথেকে মজার বিষয় হলো, এই পুরো খেলার মাস্টারমাইন্ড কোনো বাংকারে লুকিয়ে নেই, পাকিস্তানের কোনো গোপন ঘাঁটিতেও বসে নেই, সে দিব্যি আরামে নিজের পেন্ট হাউসে বসে আছে নিউ ইয়র্ক শহরে। 2026 সালে এসে জয়শঙ্কর যখন গ্লোবাল ফোরামগুলির মঞ্চে দাঁড়িয়ে কথা বলেছেন, তখন তিনি ক্লিয়ারভাবে ইঙ্গিত দিচ্ছেন যে ভারতের বিরুদ্ধে একটা সংগঠিত ক্যাম্পেইন বহুদিন ধরেই চালানো হচ্ছে। আর সেই ক্যাম্পেইনের পেছনে এমন একজন ব্যক্তি রয়েছেন যিনি নিজের অর্থ, প্রভাব এবং গ্লোবাল নেটওয়ার্ককে ব্যবহার করে পলিটিক্যাল ল্যান্ডস্কেপকে প্রভাবিত করার চেষ্টা করছেন। জয়শঙ্করের বক্তব্য অনুযায়ী অনেকের ধারণা ভারতের রাজনীতি আজ খুবই মেসি হয়ে গেছে, দেশের অভ্যন্তরীণ ফ্রিকশনস বা মতবিরোধগুলিকে গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করা হচ্ছে। কিন্তু তার যুক্তি হলো বিষয়টা এতটা সরল নয়। তার মতে ভারতের বিরুদ্ধে একটা কোঅর্ডিনেটেড, ওয়েল ফান্ডেড গ্লোবাল টেকডাউন অপারেশন চালানোর চেষ্টা হচ্ছে, যেখানে বিভিন্ন ন্যারেটিভ, ক্যাম্পেইন এবং পলিটিক্যাল ইনফ্লুয়েন্স একসঙ্গে কাজ করছে। এই বক্তব্যের সমর্থকেরা দাবি করেন, বিভিন্ন রাজনৈতিক প্রকল্প ব্যর্থ হওয়ার পর নতুন নতুন মুখ সামনে আনা হচ্ছে। তাদের মতে একসময় অরবিন্দ কেজরিওয়ালকে সামনে আনা হয়েছিল, তারপর মমতা ব্যানার্জি, তারপর রাহুল গান্ধী, এখন আবার জনপ্রিয় সাউথের অভিনেতা বিজয়কে ঘিরেও নানা রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। এই স্টেটমেন্ট অনুযায়ী তাদের চূড়ান্ত লক্ষ্য একটাই, এমন একটি সরকারকে দুর্বল করা যারা নিজেদের সোভারেনিটি বা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ করতে চায় না। তাদের দাবি সেই কারণেই বারবার সরকার পরিবর্তনের প্রসঙ্গ সামনে আনা হচ্ছে। আর এখানেই উঠে আসে সেই বহুল আলোচিত মন্তব্য যে আই উইল ডিস্ট্রয় মোদি ইন দ্য নেক্সট 6 মান্থ। এখন প্রশ্ন যে এই বিতর্কে কেন্দ্রে থাকা স্মোকিং গান বা সব থেকে গুরুত্বপূর্ণ সূত্রটি কি? দেখুন, জয়শঙ্কর জি এই ইস্যুতে গ্লোবাল স্টেজে সরাসরি উঠে গিয়েছেন এবং তিনি প্রকাশ্যে ওপেনলি আঙুল তুলেছেন জর্জ সোরোসের দিকে। তার বক্তব্য অনুযায়ী সোরোস নিজেকে ওপেন সোসাইটি, ডেমোক্রেসি এবং গ্লোবালাইজেশনের অন্যতম রক্ষক হিসেবে উপস্থাপন করে। কিন্তু জয়শঙ্করজির ভাষায় বিষয়টা এতটা সরল নয়। তিনি সোরোস সম্পর্কে এমন কিছু শব্দ ব্যবহার করেছেন যা ইন্টারন্যাশনাল কূটনীতিতে খুব কমই শোনা যায়। তিনি বলেছেন জর্জ সোরোস ইজ অ্যান ওল্ড, রিচ, ওপিনিয়নেটেড অ্যান্ড ডেঞ্জারাস গাই। খেয়াল করে দেখুন, এই ধরনের ভাষা সাধারণত কোনো ফরেন মিনিস্টার ব্যবহার করেন না, কিন্তু জয়শঙ্কর যেখানে করেছেন। আর এখান থেকেই তো বিতর্ক শুরু হয়েছে, কারণ অনেকের মতে বিশ্বের বিভিন্ন দেশ সোরোসকে শুধুমাত্র একজন বিলিয়নার হিসেবে দেখে না, একজন পলিটিক্যাল ইনফ্লুয়েন্সার হিসেবেও দেখে, একজন ন্যারেটিভ বিল্ডার হিসেবেও দেখে। আর সেই কারণেই তাকে ঘিরে বিতর্কের শেষ নেই। এখন প্রশ্ন যে সোরোসকে নিয়ে এত আলোচনা কেন? কারণ তিনি সাধারণ রাজনৈতিক কর্মী নন। তিনি টুইটারে বসে ওপিনিয়ন পোস্ট করে থেমে যান না। তিনি নিজের ওয়েলথকে উইপনের মতো ব্যবহার করেন, বিলিয়নস অফ ডলার্স ইনভেস্ট করেন, ফেক ন্যারেটিভ তৈরি করেন, ইনফ্লুয়েন্স তৈরি করেন, আর পাবলিক ওপিনিয়ন শেপ করার চেষ্টা করেন। এবং এখানেই পুরো খেলাটা গভীর হচ্ছে, কারণ এই ইনফ্লুয়েন্স কখনো শুধু ভোট দিয়ে তৈরি হয় না। ইনফ্লুয়েন্স তৈরি হয় ফান্ডিং দিয়ে, মিডিয়া নেটওয়ার্ক দিয়ে, এনজিও নেটওয়ার্ক দিয়ে, ন্যারেটিভ কন্ট্রোল দিয়ে। তাই এখন প্রশ্ন উঠছে, ভারতের ভেতরে কারা সেই ন্যারেটিভকে অ্যাম্প্লিফাই করছে, কারা সেই ইকোসিস্টেমের অংশ, কারা সেই পলিটিক্যাল স্পেসে দাঁড়িয়ে নিয়মিত মোদী সরকার, বিজেপি বা সনাতনদের বিরুদ্ধে যাওয়ার জন্য দেশের মানুষকে ম্যানিপুলেট করছে। এখন পর্যন্ত আমরা যাদের নাম জানি তারা তো বরফের চূড়া মাত্র। আমার মনে হয় আসল গল্পটা অনেক বড়, কারণ হাজার হাজার লাখ লাখ মানুষ আছে যাদের নাম আমরা জানি না। অসংখ্য অর্গানাইজেশন আছে, অসংখ্য এনজিও আছে যাদের কাজকর্ম সাধারণ মানুষের চোখের আড়ালেই থাকে। আর অভিযোগ হলো এই পুরো ইকোসিস্টেমের একটা বড় অংশকে ফান্ডিং দেওয়া হয়, শ্যাডো অর্গানাইজেশনকে ফান্ডিং দেওয়া হয়। এমন একটি অর্গানাইজেশন যাদের মূল উদ্দেশ্য একটাই, ভারতের 140 কোটিরও বেশি মানুষ কি ভাববে, কোন বিষয় নিয়ে চিন্তা করবে, কোন ন্যারেটিভ বিশ্বাস করবে, আর শেষ পর্যন্ত দেশটা কোন দিকে যাবে সেই চিন্তাধারাকেই ইনফ্লুয়েন্স করা। এখন বলুন যে একটি দেশের ভবিষ্যৎ সেটা কে ঠিক করবে? দেশের ভেতরের জনগণ নাকি বাইরের দেশে বসে থাকা কোনো পাবলিক যারা ভারতের ইন্টারনাল ম্যাটার সম্পর্কে কিছুই জানে না? জয়শঙ্কর মূলত এই বিষয়টাকেই সামনে এনেছেন। তার বক্তব্যের সারমর্ম হলো, এটা ইম্পেরিয়ালিজমের নতুন ভার্সন। আগে উপনিবেশ গড়া হতো সেনাবাহিনী দিয়ে, আজ ন্যারেটিভ দিয়ে। আগে দেশ দখল করা হতো বন্দুক দিয়ে, আজ ডেটা, ফান্ডিং, মিডিয়া নেটওয়ার্ক আর ইনফ্লুয়েন্স অপারেশন দিয়ে। আর এই পুরো প্রক্রিয়াকে গ্লোবালাইজেশন, ডেমোক্রেসি বা লিবারাল ভ্যালুজের মোড়কে প্যাকেজ করে উপস্থাপন করা হয়। অর্থাৎ বলা হয়, আমরা তোমাদের শিখিয়ে দেবো কিভাবে দেশ চালাতে হয়। বন্ধুরা, জয়শঙ্কর এই
সেই মেন্টালিটিটাকে এক্সপোজ করার চেষ্টা করেছেন। এরপর সেই মন্তব্যটা সামনে আসে, আই উইল ডিস্ট্রয় মোদি। প্রশ্ন হলো কেন? কারণটা খুব সিম্পল, কারণ নরেন্দ্র মোদী এমন একজন নেতা যিনি বাইরের চা বা ইনফ্লুয়েন্স অনুসারে সিদ্ধান্ত নেন না। কারণ জর্জ সোরোসের যা উদ্দেশ্য সেটা মোদিজির জন্য তিনি করতে পারছেন না, আর এখান থেকেই প্রবলেমটা শুরু। দেখুন, অতীতে ভারতের অনেক সরকার ইন্টারন্যাশনাল প্রেসারের চাপে নিজেকে রীতিমতো সারেন্ডার করে দিত, কিন্তু মোদী সরকারের ক্ষেত্রে সেই পারসেপশন আর কাজ করে না। আর সেই কারণেই মোদীকে ঘিরে একটা নির্দিষ্ট ফিয়ার ন্যারেটিভ আন্তর্জাতিক পর্যায়ে তৈরি করার চেষ্টা হচ্ছে। যখন থেকে মোদীজি ক্ষমতা এসেছেন তখন থেকে বিশ্বের বিভিন্ন জায়গায় একটি ন্যারেটিভ ছড়ানো হয়েছে যে ভারতে মুসলিমদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে, মুসলিমরা খুব বিপদে রয়েছে, কোনো রকম স্কিম পাবে না। কিন্তু বাস্তবে এমনটা কিছুই ঘটেনি, এবং এমন কিছু ঘটার কোনো সরকারি পরিকল্পনাও কোনোদিনও প্রকাশ্যে দেখা যায়নি। তবুও এই ন্যারেটিভকে বারবার অ্যাম্প্লিফাই করা হয়েছে গ্লোবাল মেইনস্ট্রিম মিডিয়ার বিভিন্ন অংশে। এরপর কিছু অ্যাক্টিভিস্ট গ্রুপ, এনজিও নেটওয়ার্ক এবং আন্তর্জাতিক মিডিয়া ইকোসিস্টেম একসঙ্গে একটি চিত্র তুলে ধরতে শুরু করে যেন ভারতের কোটি কোটি মুসলিম ভয় ও আতঙ্কের মধ্যে বসবাস করছে। আর এখানে স্ট্র্যাটেজিটা আপনি আবার লক্ষ্য করুন। প্রথমে প্যানিক তৈরি করা হয়, তারপর এনজিও নেটওয়ার্কগুলিকে সক্রিয় করা হয়, তারপর ইন্টারন্যাশনাল মিডিয়া ইকোসিস্টেমকে এঙ্গেজ করা হয়, আর বিদেশি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কিছু গ্লোবাল ফোরাম ওদের শেখানো ন্যারেটিভটাই বলতে শুরু করে যে ভারতের ডেমোক্রেসি নাকি ধ্বংস হয়ে যাচ্ছে, ইনস্টিটিউশন নাকি ভেঙে পড়ছে, সংখ্যালঘুরা নিরাপদ নয়। আর এই ন্যারেটিভকে গ্লোবাল অডিয়েন্সের সামনে বারবার তুলে ধরা হয়। এই ন্যারেটিভ বিভিন্ন ডার্ক মানি, বিভিন্ন সিভিল সোসাইটি গ্রুপের মধ্যে প্রবেশ করানো হয়, গ্রাস রুটস লেভেলে অ্যাক্টিভিজম বাড়ানো হয়। তারপর যখন কোনো অশান্তি বা ক্যাওস তৈরি হয় তখন একই মিডিয়া নেটওয়ার্ক সামনে এসে বলে, দেখুন দেখুন আমরা তো আগেই বলেছিলাম, দেখুন গণতন্ত্র বিপদের মুখে, দেখুন ইনস্টিটিউশন ভেঙে পড়ছে, এবং এইভাবেই একটা সেলফ রেইনফোর্সিং সাইকেল তৈরি হয়। আজ লক্ষ্য করে দেখবেন অপোজিশনের একটা কিছু অংশ, কিছু অ্যাক্টিভিস্ট গ্রুপ এবং কিছু মিডিয়া আউটলেট প্রায় প্রতিদিন একই ধরনের দাবি করে যে ডেমোক্রেসি বিপদে, ইনস্টিটিউশন বিপদে, সংবিধান বিপদে, দেশ বিপদে, দেশ বেঁচে দিচ্ছে। কিন্তু আমি একটা সাধারণ প্রশ্ন করি, যদি এই দেশের সরকার জনগণই নির্বাচন করে থাকে তাহলে সেই রায়কে সম্মান করা হবে নাকি হবে না? কারণ শেষ পর্যন্ত ভোট তো দিয়ে এনেছেন সাধারণ মানুষই। যখন কোনো ফলাফল এই সোরোস গ্যাং বা নির্দিষ্ট পলিটিক্যাল ক্যাম্পের পছন্দ মতো হয় তখন বলা হয় যে ডেমোক্রেসি জয়ী হয়েছে, আর যখন ফলাফল পছন্দ মতো না হয় তখন বলা হয় যে ডেমোক্রেসি তো বিপদের মুখে, মুসলিমরা বিপদে। এই ডবল স্ট্যান্ডার্ড জিনিসটা আজকাল সাধারণ মানুষও বুঝতে শুরু করেছে, আর সেই কারণেই মানুষ পাল্টা প্রশ্ন করছে যে ভারতের ভবিষ্যৎ তো নির্ধারণ করবে ভারতের ভোটাররা। এখানে গ্লোবাল ন্যারেটিভ ফ্যাক্টরিগুলোর নাক গলানোটা কি খুব জরুরি? আর ইন্টারন্যাশনাল স্টেজে যখন এই বিষয়ে আলোচনা হচ্ছিল তখন এস জয়শঙ্কর বিশ্ব মঞ্চে দাঁড়িয়ে নিজের বক্তব্য রেখেছিলেন। তিনি বলেছিলেন যে আপনারা গ্লোবালাইজেশন, ডেমোক্রেসি আর হিউম্যান রাইটসের নাম ব্যবহার করে ভারতের নির্বাচিত সরকারকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন। তার মতে এটা কোনো সাধারণ মতবিরোধ নয়, বরং একটি হাইলি সফিস্টিকেটেড ইনফ্লুয়েন্স অপারেশন। হিউম্যান রাইটস, ডেমোক্রেসি প্রমোশন কিংবা লিবারাল ভ্যালুজ এর মতো শব্দ ব্যবহার করে রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে, এটাই ছিল তার বক্তব্য। আর সেই সঙ্গে তিনি আরো একটি স্পষ্ট বার্তাও দিয়েছেন যে উই নো হোয়াট ইউ আর ডুইং অ্যান্ড উই অলসো নো হোয়াট উই ক্যান ডু টু স্টপ ইউ। অর্থাৎ ভারত বুঝতে পারছে যে কি ঘটছে এবং প্রয়োজনে তার জবাব দিতেও প্রস্তুত। বন্ধুরা, অনেকের মতে এখানেই জয়শঙ্করের বক্তব্যের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ ছিল, কারণ একই সময় জর্জ সোরোসকে ঘিরে বিভিন্ন বিতর্ক ও রাজনৈতিক অভিযোগ সামনে আসছিল, যেখানে তার বিরুদ্ধে বিভিন্ন দেশে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ তোলা হচ্ছিল। এদিকে ভারতের রাজনৈতিক পরিসরেও একের পর এক বিতর্ক তৈরি হতে থাকে, সরকারের প্রায় প্রতিটি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হচ্ছে, প্রতিটি পলিসি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে এবং অনেক ক্ষেত্রে বিষয়গুলি আদালত পর্যন্ত গড়াচ্ছে। এরপর গভর্নমেন্ট থেকেও দাবি করা হয় যে এসব এনজিও নেটওয়ার্ক, ফরেন ফান্ডেড অর্গানাইজেশনের মধ্যে কি ধরনের সম্পর্ক রয়েছে তা খতিয়ে দেখা উচিত। কোথা থেকে ফান্ডিং আসছে, কোন উদ্দেশ্যে এসেছে আর কারা সেই অর্থ পেয়েছে, এই প্রশ্নগুলি আরো জোরালো হতে শুরু করে। সরকারপন্থী বিশ্লেষকদের দাবি যে দেশের কিছু রাজনৈতিক নেতা এবং প্রভাবশালী ব্যক্তি আসলে ভারতের ইন্টারনাল রাজনীতিকে প্রভাবিত করার বৃহত্তর আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত রয়েছে। তাদের মতে এটা কোনো ফ্রিঞ্জ ইন্টারনেট কনস্পিরেসি থিওরি নয়, বরং মানি ট্রেল, ফান্ডিং প্যাটার্ন এবং বিভিন্ন প্রকাশিত নথির মাধ্যমে অনেক তথ্য ইতিমধ্যেই জনসমক্ষে এসেছে। আর সেই কারণেই এখন বিষয়টি নিয়ে আরো বেশি স্ক্রুটিনি শুরু হয়েছে। এদিকে বিরোধী নেতাদের কেউ কেউ আবার ব্যঙ্গাত্মকভাবে বলতে শুরু করেন যে হ্যাঁ, আমি তো সোরোসের এজেন্ট। আসলে এটার উদ্দেশ্য ছিল আসল বিতর্ক থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়া এবং ডোমেস্টিক কন্ট্রোভার্সি তৈরি করা। এখন এক্স্যাক্টলি এর প্রভাব কোথায় পড়ছে? দেখুন, ভারতের সমাজে যেখানে যেখানে ফল্ট লাইন্স রয়েছে সেগুলিকেও আরো তীব্র করার চেষ্টা হচ্ছে। কখনো ছাত্র আন্দোলন, কখনো পরীক্ষার বিতর্ক, কখনো কৃষিনীতি, কখনো ল্যাঙ্গুয়েজ ডাইভার্সন, কখনো উত্তর দক্ষিণ বিভেদ, আবার কখনো আঞ্চলিক পরিচয়ের প্রশ্ন। প্রতিটি ইস্যুকেই অ্যাম্প্লিফাই করার চেষ্টা হচ্ছে। তাদের দাবি যে কোনো সমাজেই কিছু না কিছু ফল্ট লাইন থাকে, কিন্তু যখন সেখানে
ফরেন ফান্ডিং, পলিটিক্যাল মোবিলাইজেশন এবং মিডিয়া অ্যাম্প্লিফিকেশন একসঙ্গে কাজ করে, তখন ছোট সমস্যা বড় সংকটে পরিণত হতে পারে। আর এরপর কিছু সো কল্ড মিডিয়া আর ইউটিউবার্স সেই ঘটনাগুলিকে তুলে ধরে এমন একটি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে যে দেশের ডেমোক্রেসি বিপদের মুখে, প্রতিষ্ঠানগুলিকে বেঁচে দিচ্ছে মোদী সরকার, দেশের পরিস্থিতি ক্রমশ অসহনীয় হয়ে পড়ছে, মোদী সারেন্ডার করে দিয়েছে। এই ধরনের ফেক ন্যারেটিভ বিল্ড করা হয়। আর এই ন্যারেটিভই আসল ব্যাটেলফিল্ড, কারণ শেষ পর্যন্ত লক্ষ্য একটাই, মাস আউটরেস তৈরি করা, পলিটিক্যাল ইনস্টেবিলিটি তৈরি করা এবং আন্তর্জাতিক স্তরে এমন একটি পারসেপশন গড়ে তোলা যে ভারতের সরকার ব্যর্থ হয়েছে। এই প্রসঙ্গে বিভিন্ন নতুন রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের কথাও সামনে আনা হয়, যেগুলি অল্প সময়ে বিপুল সংখ্যক সমর্থক জোগাড় করেছিল বলে দাবি করা হয়। সরকারপন্থী অ্যানালিস্টদের অভিযোগ, এই ধরনের আন্দোলনের কিছু অংশের মূল লক্ষ্য ছিল রাস্তায় আন্দোলন নামিয়ে সরকারকে চাপের মুখে ফেলা এবং প্রশাসনিক কাঠামোকে প্যারালাইজড করে দেওয়া। পুরো ন্যারেটিভের শেষ ধাপটা কি জানেন? যে দেশের ভেতরে যেভাবেই হোক একটা ক্যাওস তৈরি করা, তারপর ইন্টারন্যাশনাল ফোরামে বলা যে দেখুন, ডেমোক্রেসি বিপদে ছিল, প্রতিষ্ঠানগুলি ভেঙে পড়ছিল, তাই সরকার পরিবর্তন জরুরি ছিল। এবং এই কারণেই তারা বাংলাদেশে শেখ হাসিনা, নেপাল, পাকিস্তান কিংবা শ্রীলঙ্কার রাজনৈতিক পরিবর্তনের উদাহরণও টেনে আনেন। তাদের যুক্তি হলো, যেখানে ন্যাশনালিস্ট লিডারশিপ আন্তর্জাতিক চাপ মেনে নিতে চায় না, সেখানে রিজিম চেঞ্জ ন্যারেটিভ বেশি সক্রিয় হয়ে ওঠে। আর ভবিষ্যৎ নিয়ে তাদের সতর্কবার্তা খুব স্পষ্ট যে ব্রেস ইয়োর সেলফ, কারণ তাদের মতে এই ধরনের ইনফ্লুয়েন্স অপারেশন এখনই থামবে না, বরং ভবিষ্যতে আরও সফিস্টিকেটেড, আরও অ্যাগ্রেসিভ এবং আরও বড় আকারে সামনে আসতে পারে। কখনো মণিপুর, কখনো পাঞ্জাব, কখনো ভাষা, কখনো ধর্ম, কখনো আঞ্চলিক পরিচয়, যে ফল্ট লাইনই সামনে আসবে সেটাকেই ব্যবহার করার চেষ্টা চলবে। এই যে ইউরো আটলান্টিক এলিটস, আজ তারা টেরিফাইড, কারণ তারা দেখছে বিশ্ব ব্যবস্থা বদলাতে শুরু করেছে, ওয়ার্ল্ড অর্ডার রিব্যালেন্স হওয়ার চেষ্টা করছে, আর সেই নতুন বিশ্বের অন্যতম বড় শক্তি হিসেবে ভারত উঠে আসছে। গত 10 বছরে মোদী সরকার একটা বড় কাজ করেছে, ভারতকে এদের প্রভাবমুক্ত রেখেছে এবং একই সঙ্গে ভারতের রাইজ শুরু করেছে। আজ আমরা ফিয়ার্সলি নিজের টার্মসে কাজ করছি, নিজের ভাষায় কথা বলছি, নিজের স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছি। রাশিয়া থেকে তেল কেনার দরকার ছিল, আমরা কিনেছি। তখন পুরো পশ্চিমা বিশ্ব আমাদের বলেছিল, হিস্ট্রি উইল জাজ ইউ, ইউ উইল বি অন দ্য রং সাইড অফ হিস্ট্রি। আমরা তাদেরকে স্পষ্ট জবাব দিয়েছি, হিস্ট্রি আমরাও লিখি, ইতিহাস লেখার অধিকার শুধু তোমাদের নয়। তোমরা কে আমাদের ইতিহাস লিখে দেবে? আমরা আমাদের অ্যালায়েন্স নিজেরা তৈরি করি, আমরা আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট অনুযায়ী সিদ্ধান্ত নিই। আর এটাই সোরসের মতো মানুষদের সব থেকে বেশি কষ্ট দেয়, কারণ মোদী আজ আমেরিকার কাছে গিয়ে বলেন না যে প্লিজ আমাদের তেল দাও, তিনি লন্ডনে গিয়ে পারমিশন নেন না, ওয়াশিংটনে গিয়ে ভ্যালিডেশন নেন না, ভারতের সিদ্ধান্ত ভারত নিজেই নেয়। সেই সময় শেষ হয়ে গেছে যখন দিল্লির সিদ্ধান্ত বিদেশের রাজনীতিতে বসে প্রভাবিত করা যেত। আর এই নতুন ভারতকে তাই থামানোর চেষ্টা হচ্ছে, কারণ ভারতকে আর আগের মতো কন্ট্রোল করে রাখা যায় না, বরং সামনে যা ঘটবে তা এখন আরো অ্যাগ্রেসিভ হবে। আর তাই আমি বলছি যে ব্রেস ইয়োর সেলফ, কারণ আগামী দিনে ভারতে আনপ্রেসিডেন্টেড ন্যারেটিভ ওয়ারফেয়ার দেখতে পাবেন। ডিপ পকেট ফাউন্ডেশনস তাদের ডার্ক মানি ঢালবে, লোকাল আনরেস্ট তৈরি করার চেষ্টা হবে, একটার পর একটা ইন্টারন্যাশনাল রিপোর্ট বের হবে ভারতের বিরুদ্ধে, দিনরাত ইন্টারন্যাশনাল মিডিয়াতে ভারতের ইমেজকে টার্গেট করা হবে। আর শুধু ভারত নয়, বিশ্বের বিভিন্ন দেশে থাকা ভারতীয়দের বিরুদ্ধেও ন্যারেটিভ তৈরি করা হবে। আপনি দেখবেন হেড স্পিচ বাড়বে, লোকজন বলবে ওদেরকে বের করে দাও, ওরা সমস্যা তৈরি করছে, এই জিনিসগুলি বাড়বে। আর এর পাশাপাশি ভারতের যে গ্লোবাল স্ট্যাটাস বাড়ছে সেটাকে ডাউনগ্রেড করার চেষ্টাও চলবে। এই একই ন্যারেটিভ দিয়ে ডেমোক্রেসি ইন ডেঞ্জার, হিউম্যান রাইটস আন্ডার থ্রেট, মাইনরিটিজ আর আনসেফ, এই ধরনের হেডলাইন তৈরি করে তারপর দেশের ভেতরে ফল্ট লাইনস ব্যবহার করা হবে, কখনো কাস্ট, কখনো রিলিজিয়ান, কখনো ল্যাঙ্গুয়েজ, কখনো রিজিওনাল আইডেন্টিটি। যেখানে বিভাজনের সুযোগ আছে সেখানেই আগুন লাগানোর চেষ্টা হবে এবং এটা কমবে না, বরং আরো বাড়বে। এরপর বলা হবে গ্লোবালাইজেশনের ভেতরে ভারতের কোনো জায়গা নেই, ভারতকে আইসোলেট করতে হবে, ভারতের অর্থনীতি যেন বেশি শক্তিশালী না হয়ে যায়, ভারতের আন্তর্জাতিক মর্যাদা যেন বেশি না বেড়ে যায়, সেই লক্ষ্যেই প্রতিটি অস্ত্র ব্যবহার করা হবে। আর বন্ধুরা, এই পয়জন এখন সরাসরি আমাদের দেশের ভেতরে ইনজেক্ট করার চেষ্টা হবে, কারণ আমরা তাদের কথা শুনি না, আমরা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিই। আর সেটাই তাদের সব থেকে বড় সমস্যা। আজ ভারত ইন্ডিপেন্ডেন্ট গ্লোবাল পাওয়ার হওয়ার পথে এগোচ্ছে, আর সেই কারণেই আমরা তাদের চোখে কাটা হয়ে দাঁড়িয়েছি। সব থেকে বড় ফ্ল কি জানেন? এরা কোনো ন্যাশনালিস্ট লিডারকে সহ্যই করতে পারে না, ট্রাম্পকে পারে না, পুতিনকে পারে না, ভারতের মোদিকে পারে না। কিন্তু যারা তাদের ন্যারেটিভের সঙ্গে খাপ খায় তাদেরকে নিয়ে তাদের কোনো সমস্যাই হয় না। তাদের পুরো মাস্টার প্ল্যানের মধ্যে একটা বিশাল ফ্ল আছে, আর সেই ফ্লটাই মোদি ঠিক করে দিয়েছেন। মোদিজি প্রথমেই তিনি ভারতকে তথাকথিত ফ্র্যাজাইল 5 থেকে বের করে বিশ্বের টপ 5 ইকোনমির মধ্যে নিয়ে এসেছেন, যাতে ভারত আর সেই দুর্বল দেশ না থাকে যে সবসময় অন্যের ওপর নির্ভর করবে, যে আমেরিকার দিকে তাকিয়ে থাকবে, যে বাইরের শক্তির অনুমোদন নিয়ে চলবে। আর সেই সময় শেষ। আর জয়শঙ্করও পশ্চিমা বিশ্বকে একদম ক্রিস্টাল ক্লিয়ার ভাষায় সেটাই বলেছেন। তিনি বলেছেন, আমাদের দেশের ভোটার যথেষ্ট ইন্টেলিজেন্ট, আমাদের মানুষ নিজেরাই সিদ্ধান্ত নেয়
দিল্লিতে কে সরকার গঠন করবে, রাজ্যে কে সরকার গঠন করবে, আর এটা বাইরে থেকে কেউ ঠিক করে দেওয়ার নয়। আপনাদের নিশ্চয়ই মনে আছে অনেক রাজ্যে এমনও হয়েছে যেখানে লোকসভা নির্বাচনে মানুষ বিজেপিকে ভোট দিয়েছে কিন্তু বিধানসভা নির্বাচনে স্থানীয় দলকে ক্ষমতায় এনেছে। এটাই ইন্টেলিজেন্ট ভোটার। তারা জানে জাতীয় স্বার্থে কি দরকার, তারা জানে স্থানীয় স্বার্থে কি দরকার এবং সেই অনুযায়ী ভোট দেয়। এটাকেই বলে ম্যাচিওর ডেমোক্রেসি। এখানে ভোটাররাই শেষ কথা বলে, কোনো ফরেন আরবিট্রেশন কোর্ট বলে না, কোনো বাইরের শক্তি এসে বলে না যে নির্বাচন ঠিক হয়েছে কি হয়নি। ভারতের মানুষই ঠিক করে ভারতের প্রধানমন্ত্রী কে হবেন। বন্ধুরা, জয়শঙ্করজি খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যেটা আমাদের মনে রাখা উচিত। তিনি বলেছিলেন শত শত বিদেশি শাসন, উপনিবেশবাদ এবং বাইরের হস্তক্ষেপ ভারত দেখেছে। আমরা জানি আউটসাইড ইন্টারফারেন্স কেমন দেখতে হয়। আমরা জানি কিভাবে হিউম্যানিটেরিয়ান কনসার্ন, গ্লোবালাইজেশন, ডেমোক্রেসি কিংবা হিউম্যান রাইটস এর মুখোশ পরে ইনফ্লুয়েন্স অপারেশন চালানো হয়। এগুলি শুধু শব্দ নয়, এগুলি অনেক সময় ন্যারেটিভ তৈরির অস্ত্র হিসেবেও ব্যবহার হয়। তারপর শুরু হয় ইনফ্লুয়েন্স নেটওয়ার্ক, পলিটিক্যাল গ্রুপস, মিডিয়া হাউসেস, সোশ্যাল মিডিয়া ইকোসিস্টেম। সবকিছু ব্যবহার করে ভারতীয়দের চিন্তাভাবনাকে প্রভাবিত করার চেষ্টা করা হয়। বারবার মাথার মধ্যে ঢোকানো হয় যে মোদি যা করছেন সব ভুল। কিন্তু এবার পরিস্থিতি আলাদা। ভারত এখন জেগে আছে আর জয়শঙ্করজি সরাসরি বার্তা দিয়েছেন, উই নো হোয়াট ইউ আর ডুইং। এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা, উই আর নট প্লেইং ডিফেন্সেস এনিমোর। অর্থাৎ ভারত শুধু আঘাত সহ্য করবে না, প্রয়োজনে পাল্টা জবাবও দেবে। কিভাবে দেবে সেটা সময় বলবে, কিন্তু বার্তাটা পরিষ্কার। এরপর জয়শঙ্কর আরেকটা বিষয়ের কথাও বলেন। তিনি বলেন একটা পুরনো আমেরিকান ড্রিম আছে। সেই স্বপ্ন হলো পুরো পৃথিবী যেন আমেরিকার মতো চিন্তা করে, আমেরিকার মতো আচরণ করে, আমেরিকার মতো রাজনৈতিক ও সামাজিক মূল্যবোধকে অনুসরণ করে। আর কেউ যদি ইন্ডিপেন্ডেন্ট চিন্তা করে তাহলে তাকে চাপের মুখে আনা হয়। এই কারণেই বিশ্বজুড়ে ইনফ্লুয়েন্স নেটওয়ার্ক তৈরি হয়েছে আর ভারত আজ সেই ইনফ্লুয়েন্স ভাঙার চেষ্টা করছে। আর সেখান থেকেই সমস্যা শুরু। সেই কারণেই মোদিজিকে নিয়ে এত অস্বস্তি তাদের। সেই কারণেই বারবার শোনা যায় আই উইল ডিস্ট্রয় মোদি। কিন্তু একটা বিষয় এরা ভুলে যায়, আজকের ভারত আর আগের নয়। আজ তারা এমন একটি ভারতের মুখোমুখি হয়েছে যে মাথা নত করতে রাজি নয়। আমরা কোনো বানানা রিপাবলিক নই। আমাদের সভ্যতা হাজার হাজার বছরের পুরনো। এই সভ্যতার ভিত্তি স্বাধীনতা, এই সভ্যতার ভিত্তি আত্মমর্যাদা। আর সেই কারণেই ভারত কারোর সামনে মাথা নত করতে শেখেনি, অতীতেও করেনি, আগেও করবে না। বন্ধুরা, এই শ্যাডো ওয়ার্ড আর গোপন নেই, এটা এখন প্রকাশ্যে চলে এসেছে। ব্যাটেল লাইন্স স্পষ্ট হয়ে গেছে। ভারতের ভবিষ্যৎকে প্রভাবিত করার চেষ্টা চলছে, ভারতের ন্যারেটিভ বদলানোর চেষ্টা চলছে, ভারতের মানুষের চিন্তাভাবনাকে প্রভাবিত করার চেষ্টা চলছে। আর এই পরিস্থিতিতে জয়শঙ্কর ভারতের ভিশন স্পষ্ট করে দিয়েছেন। সেই ভিশন খুবই সিম্পল। ভারতের ভবিষ্যৎ ভারতীয়রাই ঠিক করবে। ভারতের প্রধানমন্ত্রী কে হবেন সেটা ভারতের মানুষ ঠিক করবে। ভারত কিভাবে চলবে সেটা ভারতের মানুষ ঠিক করবে। কোনো বিদেশি শক্তি নয়, কোনো ফরেন ফান্ডের নেটওয়ার্ক নয়, কোনো সোরস নয়। এখন দায়িত্ব আমাদের নিজেদের কণ্ঠস্বরকে আরো জোরালো করতে হবে। যারা মানুষকে এভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং ফেক ন্যারেটিভস তৈরি করে ম্যানিপুলেট করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমাদের নিজেদের ন্যারেটিভকে আরো পাওয়ারফুল করতে হবে, কারণ আমরা নিজেরা ঠিক করব যে আমরা কি চাইছি। বাইরে থাকা কোনো সোকল্ড ইউটিউবার, কোনো নিউজ জার্নালিস্ট যেন আমাদের মাইন্ড নিয়ে খেলা না করতে পারে।